আমি তাহলে ক্লাস শুরু করতে যাচ্ছি। সকলে সুন্দরভাবে আশা করি পরিবেশে বসে আছো। আর তোমাদের সামনে বই আছে, কেমন? সকলের সামনে বই আছো তো? আমরা আজকে চতুর্থ অধ্যায়ের পঞ্চম ও ষষ্ঠ পাঠ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সবার উদ্দেশ্যে বলছি, কারো কোনো সমস্যা যদি হয় আমাকে জানাবা। আর আমাদের এই ক্লাসগুলো যেহেতু রেকর্ড হয়, খুবই সতর্কতার সাথে আমাদের ক্লাসগুলো করতে হবে। কোনো ধরনের বাজে কথা, বাজে সাউন্ড, বাজে কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? যতক্ষণ থাকি আমরা ক্লাসের মধ্যেই থাকবো এবং পরিবেশটাকে সুন্দর করে রাখবো, ঠিক আছে? ভার্চুয়াল ক্লাসে আছি, মনে করতে হবে আমরা স্কুলে এই ক্লাসটা করছি, ঠিক আছে? আশা করছি তোমরা আমাকে সেই সহযোগিতাটা করবা, ঠিক আছে? কারো যদি কোনো কথা বলতে ইচ্ছে হয় হাত উঠিয়ে, ঠিক আছে, হ্যান্ড রাইজ করে বলবা, স্যার আমি কথা বলবো বা একটা বিষয় আমি জানতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আশা করি সকলে সুস্থ আছো। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। স্যার আজকে যে স্লাইডগুলো রেডি করেছে এই স্লাইডের উপর আমরা ক্লাসটা শেষ করে তারপর অন্য কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আমরা ইতিমধ্যে স্লাইডে দেখতে পাচ্ছি সাউথ এশিয়ার অনলাইন কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত। পরবর্তী স্লাইডে যথারীতি স্যারের পরিচিতি দেওয়া আছে। এই নতুন বইয়ের মলাট আমরা এবং দেখতে পাচ্ছি, পাশাপাশি পাঠ 6 এবং বাচন 6 তৃতীয় ঘন্টায় আজকে 2 মার্চ, কেমন? মঙ্গলবার। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রটি আমাদের পাঠের সাথে সম্পর্কিত, কেমন? আমরা পড়ছিলাম বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। তো বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি বললে, এই কথাগুলো আলোচনা করলে এই চিত্রগুলো দেখতে হয় এবং এই চিত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে যুক্ত হয়েছো? ইশরাক। ইয়েস স্যার। ভেরি গুড। আমরা শুরু করেছি ইতিমধ্যে, তুমিও এখন শুরু করলে খুব অসুবিধা হবে না। যারা ক্লাসে যুক্ত হতে পারবে না তাদেরকে অবশ্যই ই লার্নিং সাজেস্ট করব, এবং তোমরা যদি সুযোগ পাও যে ক্লাসগুলো তোমাদের মিস হয়ে যায় ওই ক্লাসগুলো ই লার্নিং এ দেখে নিবে, ঠিক আছে? ইউরাস ভিডিও অফ করে দিয়েছো? এখন আমি বারবার এই কথাগুলো বললে কিন্তু জিনিসটা শুনতে দেখাবে না, ঠিক আছে? তোমরা ভিডিও অন রেখে ক্লাস থাকবা। আচ্ছা, যাই হোক, আমরা এই চিত্রগুলো দেখলাম। চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি, ঠিক আছে? জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ কিন্তু পৃথিবীর মধ্যে 8ম, এটা জানো তো? আমরা জানি, কেমন? আচ্ছা, এসো ঘরে বসে শিখি। আমরা কিন্তু ঘরে বসে ক্লাসগুলো করছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি সুযোগ হয়, আগামী 30 তারিখ প্রতিষ্ঠান খুলছে, 30 তারিখের পরে হয়তো আমরা স্কুলে এসে ক্লাস করার সুযোগ পাবো, আশা করি, ঠিক আছে? সেই স্কুলে আসলেই তো আসল মজা। বুঝি নাই? স্কুলে আসলেই তো আসল মজা। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই স্কুলে ব্যাক করব, ব্যাক টু স্কুল, ঠিক আছে? আরে মাসের 30 তারিখ। হ্যাঁ, সম্ভাবনা আছে। সরকার বলেছে, আর যিনি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছে 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা আজকের পাঠের সাথে কথা বলি, এরপর আমরা বিভিন্ন কথাগুলো আলোচনা করতে পারবো আশা করি। জন্মহার তারতম্যের কারণ ও প্রভাব। জন্মহার আমরা তো গত ক্লাসে শিখেছি জন্মহার কি, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট অঞ্চলে মানুষ গণনা করার যেই, মানে যারা নতুন জন্ম নিচ্ছে এদের যে গণনা করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে জন্মহার, ঠিক আছে? জন্মহার প্রতি হাজারে কতজন লোক জন্ম নিচ্ছে সেটাই বের করার একটা প্রক্রিয়া হচ্ছে জন্মহার। তারতম্যের কারণ ও প্রভাব। জন্মহার বেশি কম হয় কেন, সেটার একটা প্রভাব কি সেটা আমরা আজকে জানবো। আচ্ছা, শিকল ফল। আজকের এই পাঠ শেষে তোমরা নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। মৃত্যু। স্যার এটা কত পৃষ্ঠা আছে? পৃষ্ঠা মেবি একটু দেখতে হবে, 32 পৃষ্ঠা বা এরকম। তোমরা একটু দেখো, আমি আজকে বই আনি নেই, সাথে বই নেই। কত পৃষ্ঠা বলছেন? চতুর্থ অধ্যায়ের পঞ্চম পাঠ।
চতুর্থ পার্ট আমরা স্লাইড দেখলে হয়ে যাবে। জন্ম, মৃত্যু, স্থানান্তর, গমন সম্পর্কিত তারতম্যের কারণ ও প্রভাব বর্ণনা করতে পারবে। এই চিত্রগুলো আমরা দেখেছি জন্মহার, তারতম্যের কারণ ও প্রভাব এই বিষয়ে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি নিম্নে ধারাবাহিকভাবে আলোকপাত করা হলো। এখানে একটু মিসিং হয়ে গেল, কি জিনিস একটা চলে আসছে, যাক এটা অন্য বিষয়। আমরা আলোচনাটা একটু দেখি। পৃথিবীর সব দেশের জনসংখ্যা সমান নয়, এটা কি কথা ঠিক আছে কিনা? ঠিক আছে। যেমন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশের নাম হচ্ছে চীন। কম জনসংখ্যাপূর্ণ দেশের মধ্যে আছে ইউরোপের বিভিন্ন দেশ আছে, ঠিক আছে, খুবই কম জনসংখ্যা। যেমন ভ্যাটিকান সিটি, এটা হয়তো জানি না, এই দেশের মধ্যে লোক সংখ্যা খুবই কম, ঠিক আছে, বরফে আচ্ছাদিত একটা দেশ। আচ্ছা, যাই হোক, পৃথিবীর সব দেশে জনসংখ্যা তাহলে সমান নয়। কোন দেশে জনসংখ্যা বেশি, আবার কোন দেশে জনসংখ্যা কম। জনসংখ্যা বেশি হয় কোন দেশে, কম হয় কোন দেশে, সেই বিষয়ে আমরা জানবো। দরিদ্র দেশে জন্মহার বেশি, কিন্তু খেয়াল করতে হবে, এই যে আন্ডারলাইন করতে হবে, কোন ধরনের দেশে জনসংখ্যা বেশি। রুমেলকে বলছি আন্ডারলাইন করো, সারাকে বলছি, সকলকে বলছি। আমি যে বিষয়গুলো নোট করতে বলবো একটু কাইন্ডলি নোট করবে, তাহলে তোমাদের এই পড়াটা সেকেন্ড টাইম খুব একটা পড়তে হবে না, জাস্ট চোখ বুলালেই হবে। দরিদ্র দেশে জন্মহার বেশি, তাহলে আমাদের দেশটা দরিদ্র না ধনী সেটা আমরা নিজেরাই অ্যানালাইজ করলে বুঝে যাবে, অর্থাৎ নিজেরা একটু রিমাইন্ড করলে বুঝতে পারবো। দরিদ্র বলতে বোঝাচ্ছে এটাই, মধ্যবিত্ত বা আমাদের অর্থনীতির পরিস্থিতি বুঝেই কিন্তু আমাদেরকে বিষয়টা মাথায় রাখতে হচ্ছে। আবার ধনী দেশে জন্মহার কম হয়ে থাকে। ধনী দেশ বলতে আমরা আমেরিকাকে বুঝতে পারি, ইংল্যান্ড, তারপরে ইউরোপের বিভিন্ন দেশগুলোকে আমরা বুঝতে পারি। তারপর বলা হচ্ছে কেন এমন হয়। প্রশ্ন, জন্মহার কম বা বেশি হলে তা সমাজ ও অর্থনীতির উপর কি প্রভাব ফেলে, এই পাঠে আমরা তা জানবো। দেখো, জন্মহার তারতম্যের কারণ প্রথমে জানবো, কারণ এরপর প্রভাব। আচ্ছা, বিভিন্ন কারণে জন্মহারের তারতম্য বা হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। হ্রাস মানে কমে যাওয়া, বৃদ্ধি মানে বেড়ে যাওয়া। যেমন জলবায়ু, প্রথম কারণ জলবায়ু মানে আমরা যে এই যে এখন একটা গরমও নয় শীতও নয় এরকম একটা পরিবেশে আছি, কেমন পাকা চালাতে ইচ্ছে করে, আবার কিছুক্ষণ পরে পাকা চালালে ঠান্ডা লেগে যায়, কেমন এরকম একটা পরিস্থিতিতে আমরা দিন কাটাচ্ছি বর্তমানে। অর্থাৎ শীতের পরে আবার গ্রীষ্মের আগে এরকম একটা সময় আমরা আছি। জলবায়ু এই বিষয়ে আমরা একটু দেখি। শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্ম প্রধান দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি। এই লাইনটা আন্ডারলাইন করো। শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্ম প্রধান দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি। তাহলে সন্তান জন্মদানের ক্ষমতা কাদের বেশি প্রশ্ন হতে পারে। তাহলে গ্রীষ্ম প্রধান দেশের জনগণের, কেমন এভাবে যদি করতে পারি তাহলে জিনিসটা হবে কি, আমরা সেটা আইডিয়া তো ছিল আমার, আমাদের কি হবে না দেখাইতে পারতা। বলছি আমি বলতে বলছি এই জন্য এটা কেটে পারতেছি, আমি বলছি না এটা। হ্যাঁ, আমি এটা আমার নাম দিতে কারণ আমি বললে তুমি কল করবে না এই জন্য। আম্মু আমি বলছি না আমার শয়তানতে ইশরাক সমস্যা করতে পারে। যাই হোক, আমরা কিন্তু ক্লাসে আছি, কেমন আমরা সবাই বাকিরা একটু সাইলেন্ট মোডে থাকি, সার্ভ করছি এবং জিজ্ঞেস করলে তোমরা কিন্তু রেসপন্স করবা। হ্যাঁ, আলিফান আমার আজকে অনেকদিন পরে জয়েন করেছে, অনেক কষ্ট করছে মেয়েটা, অনেকবার চেষ্টা করে হয়তো বিগত সময় ক্লাসে যুক্ত হতে পারেনি, এটার জন্য আমরা সরি। যাই হোক, সবাই যে যুক্ত হতে পারছো, এই যে তথ্য প্রযুক্তির সাথে তোমরা যে নিজেকে মানিয়ে নিতে পেরেছো, শিখতে পেরেছো, এটার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস জেনে গেলাম, সন্তান জন্মদানের ক্ষমতা কোন অঞ্চলের মানুষের বেশি? গ্রীষ্ম প্রধান দেশের জনগণের। কেমন যেখানে গরম পড়ে এরকম দেশগুলোর মধ্যে সন্তান জন্মদানের ক্ষমতা জনগণের মধ্যে বেশি। এখানে জনগণ অল্প বয়সে সন্তান জন্মদান করতে সক্ষম হয়, ঠিক আছে। তাই শীত প্রধান দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম, আর গ্রীষ্ম প্রধান দেশে এই হার বেশি। তাহলে কোন অঞ্চলগুলোতে সন্তান জন্মদানের ক্ষমতা কম? তাহলে শীত প্রধান দেশগুলোর মধ্যে কি হবে? সন্তান জন্মদানের ক্ষমতা কম হবে।
এটুকু তো আমরা বুঝতে পেরেছি। জলবায়ু, জলবায়ু মানে হচ্ছে আবহাওয়া। এই যেমন গরম ঠান্ডা এগুলো হচ্ছে আবহাওয়া, ঠিক আছে। এই একটা কারণ, মানে যেখানে গরম পড়ে ওই অঞ্চলের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা একটু কি বেশি হওয়া হচ্ছে। আর যেখানে শীত পড়ে যেমন আমেরিকা, ইউরোপ, এই দেশগুলোর মধ্যে মানুষের সন্তান জন্মদানের ক্ষমতা কম। আলিফা যুক্ত হয়েছে, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা আমরা এরপরে দেখতে পাচ্ছি শিক্ষা। শিক্ষার মধ্যে শিক্ষার এই পাঠে আমরা যা আছে সেটা একটু দেখবো। আচ্ছা, শিক্ষার অভাবে সাধারণ মানুষ অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন ও রক্ষণশীল। আমরা একটু দেখবো শিক্ষার অভাবে। ঠিক আছে, শিক্ষার কাজ কি? এই যে জনসংখ্যা বেড়ে যায় কমে যায়, এখানে শিক্ষার কি ভূমিকা? কেমন? শিক্ষার অভাবে সাধারণ মানুষ অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন ও রক্ষণশীল হয়। প্রত্যেকটা পয়েন্ট তোমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো শব্দ না বুঝে থাকো, সেটা প্রশ্ন করবে। অজ্ঞ মানে যিনি কি জানে না এরকম বিষয়। কেমন? কুসংস্কারাচ্ছন্ন মানে হচ্ছে একটা অতীতের অমুকে করেছে, হ্যাঁ আমাদের দাদারা করেছে, বাবারা করেছে, কেমন এরকম একটা রীতি কি করা এখনো। জি স্যার, এটা দাগাবো শিক্ষার অভাবে? এটা অত দাগানোর দরকার নাই, আমি এটা দাগাতে বলিনি, এটা জাস্ট আমার বুঝার দরকার। ঠিক আছে, আমরা বুঝবো। অভাবে সাধারণ মানুষ কি হয়? অজ্ঞ হয়, হয় ও রক্ষণশীল হয়। ফলে জন্মহার বৃদ্ধির কুফল বুঝতে তারা অক্ষম হয়। তাহলে কারা জন্মহার বৃদ্ধির কুফল, কুফল মানে ক্ষতির দিক, অক্ষম হয়? এটা তুমি কি করতে পারো? আন্ডারলাইন করতে পারো। কারা জন্মহার বৃদ্ধির কুফল বুঝতে অক্ষম হয়? তাহলে কারা হবে এটা? সাধারণ মানুষ। ঠিক আছে, সাধারণ মানুষ কি জন্মহার বৃদ্ধির কুফল বুঝতে অক্ষম হয়। ঠিক আছে, যাদের মধ্যে কি রয়েছে? শিক্ষার অভাব রয়েছে, তারা কি এই যে জনসংখ্যা হলে যে আমাদের একটা সমস্যা হবে সেই বিষয়টা তারা বুঝতে পারে না। জন্মহার বৃদ্ধি রোধ কঠিন হয়ে পড়ে। এই যে আমি যদি একটা সমাজকে যদি উন্নত করতে চাই, তাহলে ওখানে যদি শিক্ষিত জনগণ থাকে, তাহলে তারা বুঝতে পারবে একটা ফ্যামিলিতে আমার ইনকাম কত এবং আমার পরিবারের লোকজনকে আমি এই টাকা দিয়ে সবাইকে খাওয়াতে পড়াতে পারবো কিনা। এই বিষয়টা কে চিন্তা করবে? যে শিক্ষিত। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে সাধারণ মানুষ কি হয়? জন্মহার বৃদ্ধির কুফল বুঝতে অক্ষম হয়। উন্নত দেশে শিক্ষার হার বেশি। প্রশ্ন আন্দোলন করো তুমি, এটা কোথায় শিক্ষার হার বেশি? উন্নত দেশে। উন্নত দেশে। তাহলে শিক্ষার হার কম কোথায়? অনুন্নত দেশ বলা যায়, অথবা যেখানে দরিদ্র দেশ। ঠিক আছে, এই একই প্রশ্নের মধ্যে দুইটা কথা বলেছি। উন্নত দেশে শিক্ষার হার বেশি, তাহলে যদি প্রশ্ন করা হয় শিক্ষার হার কম কোথায়, কোথায় শিক্ষার হার কম, তাহলে কি হবে? অনুন্নত দেশ অথবা দরিদ্র দেশ। ঠিক আছে, এরপর বলা হচ্ছে শিক্ষিত জনগণ আয় ব্যয় ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকে। আমি কিছুক্ষণ আগে বলেছি যারা শিক্ষিত তারা ভবিষ্যৎ চিন্তা করে, বর্তমান যে ইনকাম এবং ভবিষ্যতে যে তাদের জনসংখ্যা বাড়বে বা বাড়ানো দরকার কিনা, মানে এই যেটুকু আছে এটুকুর মধ্যে রাখবে কিনা সেটা চিন্তা করে। তাই তারা কম সন্তান নেয়। যেমন তুমি দেখতে পারো বাইরের দেশে যদি একটু খেয়াল করো, আমেরিকা বা আদার্স উন্নত দেশগুলো যদি তুমি খেয়াল করো, তাদের জনসংখ্যা কিন্তু খুব কম। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একদম দিনমজুরের সন্তান কিন্তু 2-4-5 জন হয়। উনি কিন্তু চিন্তা করে না, মানে ভবিষ্যতে তার যে একটা সমস্যা হবে, এই সন্তানদেরকে থাকতে দেওয়ার জন্য সমস্যা হবে, খাওয়াতে পড়াতে সমস্যা হবে, এই বিষয়ে উনি চিন্তা করতে পারেন না, কারণ তিনি পড়াশোনা সম্পর্কে জানেন না। কাজেই শিক্ষার হার বেশি হলে জন্মহার কম হয়। কি হলে? একদম শেষ লাইন, শিক্ষার এই প্যারার মধ্যে কি হলে কি হবে? জন্মহার কম হবে। বিষয়টা ঘটলে, ঠিক আছে, শিক্ষার হার বেশি হলে কি হবে? জন্মহার কম হবে। সানি আন্ডারলাইন করো, এই লাইনটা আন্ডারলাইন করো। ইশরাক চেহারা দেখতে পাচ্ছি না। আলিফা যুক্ত হয়েছিল কিন্তু আলিফাকে আবার দেখতে পাচ্ছি কোথায় গেছে? আমি বলেছি স্যার, ইয়েস স্যার, তোমাকে দেখতে পাচ্ছি না। আমি আসি তো। তোমাকে দেখতে পাচ্ছি না। স্যার, স্যার আমাকে ডাকলেন আপনি? ডাকছি যে তোমাকে দেখতে পাচ্ছি না বলেই।
আচ্ছা, শিক্ষা নিয়ে আমরা জানলাম শিক্ষার অভাব হলেই কি হবে, জন্মহার বেশি হবে। ঠিক আছে, গুড, ভেরি গুড। এখন তো ভালো লাগতেছে, তুমি একটু আলোটা একটু ইয়া করে বসো, আর করে বসো, মানে আলোটা তোমার চেহারায় পড়ুক, কিন্তু এখন উল্টা করে পড়ছে। দেখো এরপরে বাল্য বিবাহ, বহু বিবাহ। বাল্য বিবাহ মানে কম বয়সে বিবাহ করা, বহু বিবাহ মানে একজন মানুষ অনেকগুলো বিয়ে করা। কথা কি বুঝে গেছে? বাল্য বিবাহ মানে, বাল্য মানে কম বয়সে বিয়ে করা, বাল্য বিবাহ। আর বহু বিবাহ মানে একজন মানুষ দুই একটা বিয়ে করে ফেলা। ঠিক আছে, এবার আসো, কোন সমাজে বাল্য বিবাহ প্রচলিত থাকলে দীর্ঘ বিবাহিত জীবনে কম বয়সে যখন বিয়ে শাদী করবে তাদের মধ্যে কিন্তু সন্তান জন্মদানের ক্ষমতা বা এই বিষয়ে তাদের মধ্যে টেন্ডেন্সি থাকবে। হ্যাঁ, 2-4-5 জন হয়ে গেলেও তাদের মধ্যে মাথা ব্যথা থাকবে না, কম বয়সে বিয়ে করেছে জন্য। বহু বিবাহ জন্মহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ। তাহলে এই নিচের লাইনটা শুধু আন্দোলন করো, নিচের লাইন। কোন দেশে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ? বাংলাদেশ। কি হবে? ইশরাক, তুমি একটু ঘুরিয়ে বসো, ওই যে আলোটা তোমার দিকে পড়ুক। গুড, অনেকটা ভালো লাগতেছে এখন। একদম শেষ লাইন বলেছিলাম কি, কোন দেশে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ? তাহলে কি হবে এটা? কোন দেশ? বাংলাদেশ। সেটা বোঝা গিয়েছে সানি? গুড, ভেরি গুড। একটু আওয়াজ করলে জিনিসটা ক্লাসটা আরো ভালো হয়। কেমন? আমি রুমেলকে দেখতে পাচ্ছি না। রুমেল কি আছি? গুড, ভেরি গুড। মন খারাপ? হ্যাঁ, গুড। আচ্ছা, সবার উদ্দেশ্যে বারবার বলছি, তোমরা ভিডিও অফ করে ক্লাস করলে জিনিসটা সুন্দর হবে না। যাই হোক, এগুলো কিন্তু তোমাদের গার্ডিয়ানরা যখন দেখবে তুমি ভিডিও অফ করে ক্লাস করছো এবং তোমার কনসেন্ট্রেশনটা ভালো না, তখন তোমার গার্ডিয়ানও কি হবে, মনক্ষুণ্ণ হবে। আমি আমার বাচ্চাকে এখনো ঠিক মতো পড়াতে পারছি না, এরকম মনে হবে। কেন তুমি এরকম করবা? এত সবকিছু ভালো মতো তোমাকে সাপোর্ট দিচ্ছে, কেমন আমরা যত সময় ক্লাস শুরু করার চেষ্টায় আছি। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্যারা দেখে অনুন্নত জীবনযাত্রা। অনুন্নত জীবনযাত্রা মানে যতটুকু দরকার খাদ্য, বস্ত্র, আমাদের যে মৌলিক অধিকার আছে 5টি। মৌলিক অধিকার কয়টি? 5টি। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কেমন, এই ধরনের 5টি আমাদের কি আছে, মৌলিক অধিকার আছে। যেমন অনুন্নত জীবনযাত্রা, এই বিষয়ে আমরা যদি একটু দেখি, দরিদ্র মানুষের জীবনযাত্রা মানসম্মত হয় না। অর্থাৎ উনি যখন একটা করতে গিয়ে আরেকটা করতে পারে না, কি হয়, সমস্যা হয়। কাদের জীবনযাত্রার মান সম্মত হয় না? দরিদ্র মানুষের। শ্রেণীর, এটা লিখতে পারো, এক আন্ডারলাইন করতে পারো। কোন শ্রেণীর মানুষের জীবনযাত্রা মানসম্মত হয় না? তাহলে কি হবে? দরিদ্র মানুষের। কেমন? সন্তানের ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা ইত্যাদিতে তাদের বেশি অর্থ ব্যয় করতে হয় না। এটা আমাদের আন্দোলন করার দরকার নেই, আমরা জাস্ট শুনে যাবো এটা। এই কারণে বেশি সন্তান জন্ম দিতে তারা কোনটা বোধ করে না। তাদের যেহেতু জীবনযাত্রার মান ভালো না, কেমন, এবং বাচ্চাদেরকে সঠিক সবকিছু দিতে পারছে না, ভালো স্কুলে হয়তো পড়াতে পারছে না, ভালো চিকিৎসার হয়তো অনেক সময় হয় না। তো বিভিন্ন কারণে তাদের মধ্যে এই জিনিসটা কাজ করানোর সময় পড়াশোনা না থাকার কারণে বিভিন্ন সমস্যার কারণে এরা জীবনযাত্রার মান উন্নত করতে ব্যর্থ হয়। নবজাতকের মৃত্যু। নবজাতক মানে আমরা বুঝি একজন নতুন বাচ্চা যখন দুনিয়াতে আসে, জন্মগ্রহণ করে, ওই রকম জন্মগ্রহণের মুহূর্তে অনেক বাচ্চা মারা যায়, তাই না? প্রথমত তাহলে আমরা শুকরিয়া করতে পারি, আমাদের মা বাবা আমাদেরকে সুসন্তান, একজন সুস্থ সন্তান জন্ম দিয়েছে। ঠিক আছে, ইউবরাজ ড্র করছে। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। ইউবরাজ তো ভালো ছেলে। সবাই কিন্তু আমার সাবজেক্টে খুব ভালো লিখেছো, এটা কিন্তু তোমাদেরকে আমি বলি নাই। খুব ভালো লিখেছো তোমরা, 50টা মার্ক ছুঁই ছুঁই করে সবাই পড়ে চেষ্টা করেছো, এবং 35 এবং 40, 42, 45 এই ধরনের মার্কস তোমরা অ্যাচিভ করেছো। ঠিক আছে, রেজাল্ট যখন পাবলিশ হবে তোমরা দেখতে পাবে। আশা করি সামনের দিনগুলোতেও তোমরা এই বিষয়ে আরো ভালো করবে, অন্যান্য বিষয়ে তোমরা যেখানে কম নাম্বার পাবে ওটাতে কাজ করতে হবে। কেমন? নবজাতকের মৃত্যু, এই প্যারায় যদি আমরা দেখি, যেখানে নবজাতকের মৃত্যুর হার বেশি সেখানে মা বাবা জীবিত সন্তানের আশায় অধিক সন্তানের জন্ম দেয়। একদম খুব সহজ কথা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেখানে নবজাতকের মৃত্যুর হার বেশি, অর্থাৎ যে সন্তান জন্মের সময় মারা যায় বেশি,
সেখানে মা বাবা জীবিত সন্তানের আশায় অধিক সন্তানের জন্ম দেয়। চিন্তা করেছো বিষয়টা, বুঝতে পেরেছো তোমরা? দেখা যাচ্ছে মনে করো কোনো মায়ের, হ্যাঁ, ডেলিভারির সময় সন্তান জন্মদানের সময় সন্তানটা মারা গিয়েছে, একটা মারা গিয়েছে, দুইটা মারা গিয়েছে। এখন ওনারা ভিতরে কি কাজ করবে? আমি আরেকটা সন্তান জন্ম দিব, সেটা কি হবে? জীবিত সন্তান জন্ম দিতে পারবো বলে। কেমন এরকম করতে গিয়ে তার জনসংখ্যা বৃদ্ধিতে সেও স্যার বেশিরভাগ করে যে ছেলে হওয়ার জন্য মেয়েদেরকে পাত্তা দেয় না সমাজে। কে বলেছেন? আলিফা? ইয়েস স্যার। চেহারা দেখতে পাচ্ছি না। দাদি কেমন স্যার? কত শোনা যাচ্ছে না। চেহারা দেখতে পাচ্ছি না। আপনি যে ক্লাস করছেন, আমি কি বলেছিলাম? ভিডিও অফ করে রাখছি। ভিডিও অফ করে রাখি, ক্লাস করা যাবে না। এখানে কি আমরা যখন ক্লাসে থাকি তখন কি একদম চোখ বন্ধ করে ক্লাস করি? হ্যাঁ, এটা করা যাবে না, ঠিক আছে? গুড, ভেরি গুড। তুমি কথাটা বলেছো, সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কেমন? এখন আমরা অংশটুকু দেখি। তাই নবজাতকের মৃত্যুর হার বেশি হলে জন্মহারও বেশি হয়। খেয়াল করেছো? নবজাতক যখন মারা যায় তখন মানুষ চিন্তা করে আমি পরের 12 সন্তান যেটা জন্ম দিবে সেটা কি হবে? সুস্থ হবে। এরকম করতে করতে জন্মহার বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এছাড়াও বৃদ্ধ বয়সে নিরাপত্তার অভাব, পুত্র সন্তান কামনা ইত্যাদি জন্মহার বৃদ্ধিতে ভূমিকা রাখে। খেয়াল করো, বৃদ্ধ বয়সে নিরাপত্তার অভাব। অনেক মানুষ মনে করে আমি বোধহয় একটা সন্তান জন্ম দিলে সে আমাকে ভবিষ্যতে কি করবে না, আমি যখন বুড়া হব আমাকে বোধহয় দেখবে না। একটা সন্তান হলে আমাকে বোধহয় 2-3টা সন্তান হলে ভালো হবে, একজন না দেখলে আরেকজনে দেখবে। কি চিন্তা দেখছো? এটা কিন্তু ভালো না। আমরা এমন সন্তানের, হ্যাঁ স্যার বুঝি নাই। স্যার আইমান কি দিচ্ছে? আইমান কই? আইমান স্যার কথা ভালো লাগছে ভাই। স্টার্ট। আমি সবার উদ্দেশ্যে, গুড, ভেরি গুড। সবার আছে সে সবচেয়ে ভালো। আচ্ছা, এখন দেখো বলছিলাম কি, বৃদ্ধ বয়সে নিরাপত্তার অভাব। অনেক মা মনে করে আমি যদি একটা সন্তান জন্ম দেই, এই সন্তান বোধহয় আমাকে ভবিষ্যতে কি করবে না, আমি যখন বুড়া হবো আমাকে দেখবে না, আমাকে খাওয়াবে পড়াবে না, এরকম মনে করে কি করে আরো একটা সন্তান জন্ম দেয়। এখন চিন্তা করতেছে ওকে মানুষ করলাম, ও বোধহয় আমাকে কি করবে না, হ্যাঁ, দেখভাল করবে না, এই জন্য আরেকটা সন্তান জন্ম দেয়। এরকম করতে করতে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। পুত্র সন্তান কামনা। অনেক সময় আমরা সমাজে এমন একটা বাজে অবস্থা দেখতে পাই, সেটা হচ্ছে কি একজন কন্যা শিশু জন্মগ্রহণ করেছে, কেমন একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, মানে আগের সময়ে, এখন যেটা হয় না। আগের সময় দেখা গেছে মানুষ খুব একটা খুশি হতো না একজন মেয়ে জন্ম নিলে। মেয়ে কেন, মেয়ে মানে বিয়ে দিতে হবে, অনেক টাকা খরচ করতে হবে, এরকম মনে করতো। কেমন আজকের দিনে কিন্তু আমরা সেই অবস্থানে নেই। আজকে যেই হোক, একটা মেয়ে হলেও যেমন, একটা ছেলে হলেও একই ধরনের আনন্দ আমরা করতে চাই। কেমন, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্তানগুলো যখন দেয়, এই যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে ছেলে হোক মেয়ে হোক, সরকার একটা স্লোগান আছে না, ছেলে হোক মেয়ে হোক, কেমন দুটি সন্তানই যথেষ্ট, এরকম বলা আছে না? ঠিক আছে, আমরা এই বিষয়গুলো নিজে জানবো এবং ভবিষ্যতে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে চেষ্টা করব। পুত্র সন্তান কামনার উদ্দেশ্যে আমরা জনসংখ্যা বৃদ্ধিতে কাজ করব না, ঠিক আছে? তারপরে জন্মহার তারতম্যের প্রভাব। এতক্ষণ জেনেছি আমরা কারণের মধ্যে কি কি আছে? জলবায়ু, শিক্ষা, বাল্যবিবাহ, বহুবিবাহ, কেমন? তারপর আরেকটা কি ছিল? অনুন্নত জীবনযাত্রা, নবজাতকের মৃত্যু। এগুলো হচ্ছে কারণ। জন্মহার বৃদ্ধিতে এগুলো ভূমিকা রাখে। আচ্ছা, প্রভাব কি? জন্মহার বেড়ে গেলে, জনসংখ্যা বেড়ে গেলে আমাদের আসলে কোথায় সমস্যা হতে পারে সেগুলো আমরা একটু দেখবো। রাজনীতি বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে প্রভাব ফেলে। একটি দেশের ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় যদি বেশি হয়, তাহলে দেশটির ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর চাপ পড়বে, চাপ বাড়বে। খেয়াল করো, আমাদের নির্দিষ্ট ভূমি কিন্তু বাড়ে না। ভূমি বাড়ে মানে জমি কি বাড়ে? জমি বাড়ে না। জমিতে বাড়ানো যাবে, জমিতে একই জায়গায় অনেকগুলো বিল্ডিং, অনেক বড় বিল্ডিং, উঁচু বিল্ডিং করা যাবে, কিন্তু জমি আর বাড়ানো সম্ভব নয় প্রাকৃতিক সম্পদের তুলনায়। প্রাকৃতিক সম্পদ যা আছে, তৈল, গ্যাস, এমন খনিজ পদার্থ, কয়লা, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। যদি জন্মহার বেশি হয়, তাহলে দেশটির ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর চাপ পড়বে। আমাদের দেশে যেমন এখন একটা জায়গার অনেক দাম,
ঠিক আছে? প্রাকৃতিক সম্পদ যা আছে সেগুলো অনেক দাম। গ্যাস আমাদের টাকা দিয়ে কিনতে হয়, গ্যাসের বিল দিতে হয় না, বিদ্যুতের বিল দিতে হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের হচ্ছে জনসংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। মানুষের বাড়তি চাহিদা সৃষ্টি হয়, আবার বাড়তি চাহিদা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে, যেমন দেশের জাতীয় আয় কমে যায়। তাহলে জন্মহার তারতম্যের প্রভাবে একটি দেশের কি হয়? জাতীয় আয় কমে যায়। এই যেমন দেশের জাতীয় আয় কমে যায়, এই লাইনটা তোমরা আন্ডারলাইন করতে পারো। জন্মহার তারতম্যের প্রভাবে দেশে কি হয়? জাতীয় আয় কমে যায়। খাদ্য ঘাটতি, দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ব্যবস্থার সমস্যা, পরিবেশগত ভারসাম্যহীনতা প্রভৃতি সমস্যা দেখা দেয়। অনেক খাদ্য ঘাটতি অর্ণব যুক্ত হয়েছে এতক্ষণ পরে। তুমি কিন্তু ক্লাসে দেখে নিবে আজকে। একটা কথা বলবো, তুমি তো ভিডিও অন করেই ক্লাস করা উচিত ছিল, ভিডিও অফ। আশা করবো তুমি ভিডিও খুব রিসেন্টলি অন করবে। খাদ্য ঘাটতি, খাদ্য ঘাটতি মানে আমাদের মানুষ যা তার চেয়ে কম। দারিদ্র, হ্যাঁ, খুব স্বাভাবিক। মানুষ যখন বেড়ে যাবে দারিদ্রের হার তখন কি হবে? বৃদ্ধি পাবে। কর্মসংস্থানের অভাব, অর্থাৎ চাকরি বাকরি কি হবে? কমে আসবে। শিক্ষা ব্যবস্থার সমস্যা, একটি ক্লাসে যেমন আমরা যদি চিন্তা করি একজন শিক্ষকের বিপরীতে যদি 10 জন 20 জন 30 জন টিচার থাকে তাহলে কন্ট্রোল, সবাইকে দেখতে পাচ্ছে। বেশি যদি হয় তাহলে কি হয়? একটু সমস্যা হয়, সবাই ঠিক মতো নিতে পারে না। জীবনযাত্রার মান হয় নিম্ন। জন্মহার তারতম্যের প্রভাবে জীবনযাত্রার মান কেমন হয়? নিম্নমানের। জীবনযাত্রার মান কেমন হয়? নিম্নমানের। মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই যেমন কোভিড, কোভিড কোথায় বেশি ছড়াচ্ছে জানো? যেখানে দেশ ওখানে, যেমন বাংলাদেশে এখন জিনিসটা আমরা বুঝতে পারতেছি। মানুষ বিভিন্ন আক্রান্ত হয়, কেননা জন্মহার বৃদ্ধির ফলে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়ে সুতরাং ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় জন্মহার বেশি হলে তা যেকোনো দেশের জন্য কল্যাণকর হবে না। অপরদিকে একটি দেশে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ থাকে তার তুলনায় যদি জনসংখ্যার জন্য দেশের প্রাকৃতিক কি বলা হচ্ছে সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা যায় না। অর্থাৎ দেশের সম্পদের তুলনায় জন্মহার কম হলে তাও দেশের জন্য মঙ্গলজনক হয় না। বিষয়টা হচ্ছে দেশের সম্পদের তুলনায় জন্মহার কম হলে, ঠিক আছে, দেশের জন্য মঙ্গলজনক হবে না। এই জন্য দেশের সম্পদের কথা বিবেচনা করে জন্মহার নিয়ন্ত্রণ রাখা দরকার। জি স্যার। এখন কিছু প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখো, প্রশ্নগুলো অ্যানসার করতে পারবে না। দেখো, রেইজ হ্যান্ড। আইমান বলো। স্যার ভারসাম্যহীনতা মানে কি? বুঝি নাই। ভারসাম্যহীনতা মানে কি স্যার? ভারসাম্যহীনতা মানে ব্যালেন্স, ঠিক আছে? আমার মানুষ যা আছে তা খেতে পারতেছে, কেউ পাচ্ছে না, এটা হচ্ছে মানে ভারসাম্য, ঠিক আছে? আলিফা আর যারা যারা যুক্ত আছো সকলের কিছু বলছি। এখানে কিছু প্রশ্ন রাখা আছে, প্রশ্নগুলো তোমরা একটু দেখো। আমরা খুব শীঘ্রই ক্লাস শেষের দিকে চলে আসছি। পৃথিবীর সব দেশের জনসংখ্যা কেমন? ইশরাক বলো। ইশরাক বলো, এটা প্রশ্নের উত্তর বলো। স্যার আমি পারবো না। খেয়াল করো না। ইউবরাজ বলো। ইউবরাজ। বিষয় এটা একদম শুরুর দিকের কথা। পৃথিবীর সব দেশের জনসংখ্যা কেমন? সানি বলতে পারবে? না পারার তো কথা না, একদম খুব সহজ বিষয়। রুমেল বলো। রুমেল। রুমেল। পৃথিবীর সব দেশের জনসংখ্যা সমান নয়। ভেরি গুড, ভেরি গুড। এই হচ্ছে কথা। কেমন মানে আমরা তো জেনেছি পৃথিবীর সব দেশের জনসংখ্যা সমান নয়। মানে কি পৃথিবীর সব দেশকে ইয়া করে ফেলছে? 10 কোটি 5 কোটি, সব দেশে 10 কোটি থাকতে হবে, কম বেশি থাকা যাবে না, এমন তো নয়। একদম কমন বিষয়, ঠিক আছে? পৃথিবীর সব দেশের জনসংখ্যা সমান নয়। 2 নম্বর প্রশ্ন, কোন দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি? কে বলতে পারবে?
রুবেল বলতে পারবে কোন দেশের জনগণের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বেশি? আমি বলেছি গ্রীষ্ম প্রধান কেমন? আমি স্যার গ্রীষ্ম প্রধান হবে স্যার, গ্রীষ্ম প্রধান। ভেরি গুড, আইমান বলেছো, আমি বুঝতে পেরেছি। এরপরে 3 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু কাছাকাছি প্রশ্ন। কোন দেশের জনগণের জনগণের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কম। প্রধান, ঠিক আছে, অথবা উন্নত দেশ বলতে পারো। শীত প্রধান দেশে। গুড, ভেরি গুড রোমেল, গুড। 4 নাম্বার দেখো, কিসের অভাবে মানুষ অজ্ঞ, কুসংস্কারচ্ছন্ন ও রক্ষণশীল হয়? কিসের অভাবে? শিক্ষা। কিসের অভাবে? শিক্ষার অভাবে স্যার, শিক্ষা শিক্ষা। শিক্ষা। ভেরি গুড। সারা কি বুঝতে পেরেছো বিষয়টা? জি সারা স্যার। প্রশ্নের উত্তর আবার বলবে। পৃথিবীর সবচেয়ে মোটা সংখ্যা কেমন? দীর্ঘ বিবাহিত জীবনে জন্মহার বেশি হয়। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। যারা উত্তর করছো না, সবার উদ্দেশ্যে আমি বলছি উত্তর করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার এই পড়াটা আবার রিপিট করার প্রয়োজন পড়বে না। স্যার আমারগুলা হইছে। গুড, ভেরি গুড, তুমি ভালো বলেছো। এখন সারাকে বলছি 4 নাম্বার প্রশ্নের উত্তর সারা বলবে। কিসের অভাবে মানুষ অজ্ঞ, কুসংস্কারচ্ছন্ন ও রক্ষণশীল হয়? শিক্ষা, ঠিক আছে। এবং 5 নম্বর প্রশ্ন সকলের জন্য উন্মুক্ত। দীর্ঘ বিবাহিত জীবনে জন্মহার বেশি। দীর্ঘ বিবাহিত জীবনে অনেক ভালোবাসা যখন বিয়ে করে তাদের কি হয়? দীর্ঘ হয়। দীর্ঘ মানে লম্বা। তার আমরা উত্তরগুলো মিলিয়ে দেখি। আবার দেখো, আবার উত্তরগুলো দেখো, মিলিয়ে দেখো উত্তরগুলো। তোমরা স্ক্রিনশট রাখতে পারো। পৃথিবীর সব দেশে জনসংখ্যা কেমন? সমান নয়। সমান নয়। তারপরে 3 নাম্বার প্রধান দেশ, শীত প্রধান দেশ, শিক্ষা বেশি পায়। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কম, প্রধান দেশ, শিক্ষা। ঠিক আছে। প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। নো স্যার। হোমওয়ার্কটা একটু দেখে নিই আমরা। চতুর্থ অধ্যায়ের সপ্তম পাঠ, আগামীতে সপ্তম পাঠ নিয়ে আমরা কুইজ প্রশ্ন উত্তর চর্চা করব, পাশাপাশি 10টি লিখে কি করব? হোমওয়ার্ক মডিউলের ছবি আপলোড করব, কেমন? ওকে স্যার, আমি দিতে জানি। সবাই আশা করি পারবো। ইয়েস স্যার পারবো। ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ঠিক আছে? ওকে স্যার। সকল স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলের সুস্থ থাকবেন। আশা করি খুব শীঘ্রই আমরা স্কুলে ব্যাক করতে পারবো, ঠিক আছে? ওকে স্যার। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।